নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য ফিরে এলাম প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড নিয়ে মঙ্গলবারের মতো যথারীতি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাভাবিকভাবেই যেটা হওয়া উচিত ছিল সেটাই। নরেন্দ্র দামোদর দাস মোদী আগামীকাল ৭৫ বছর তার বয়স হচ্ছে। এই ৭৫ বছর বয়সের যে জন্মদিন আগামীকাল বিজেপির লোক তাকে পালন করবে সাড়ম্বরে। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেও নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করি এবং তার জন্মদিনে আগাম শুভেচ্ছা জানাই। এখন প্রশ্ন হচ্ছে, যা নিয়ে কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হচ্ছিল, যে নরেন্দ্র মোদী এবং আরএসএস এর চিফ মোহন ভাগবত, তিনি অলরেডি ৭৫ বছর বয়স তার হয়ে গেল, তারা দুজন অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন কিনা। ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে না, দুজনের কেউই অবসর নিচ্ছেন না, তারা থাকছেন। কিন্তু আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কি আজকে রাতটা খুব নিশ্চিন্তে ঘুমোতে পারবেন? ৭৫ বছর জীবনের একটা মাইল ফলক এবং বিজেপিতে এই প্রথম সারির একজন নেতা যিনি ৭৫ বছরের পরে পূর্ণ ক্ষমতা ধরে রাখছেন। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্যে এবং সুপ্রিম কোর্টের চাপের ফলে যেটা দাঁড়িয়েছে, সেইটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। তার আগে দর্শক বন্ধুদের আবারও বলি, আমার এই চ্যানেলটি যারা দেখছেন আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশান হলেই আপনারা অন্তত দেখতে পান। প্রয়োজনে পরে আরেকবার দেখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর কমেন্ট করুন, পছন্দ হলেও করুন, না হলেও করুন, কারণ আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, আমাদের কাছে। এবার একটু বিস্তারিতভাবে বিষয়টা ব্যাখ্যা করা যাক। দুটো ভাগে বিষয়টাকে যদি আমরা ভাগ করে দেখি, আরও স্পষ্ট করে বললে 3 ভাগে। তার মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রটা কম আলোচনা করব, দেশের ক্ষেত্রটা বেশি করে আলোচনা করব। আপনারা জানেন এই মুহূর্তে নরেন্দ্র মোদী আন্তর্জাতিকভাবে তার গুরু বলা চলে বা তাকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করতেন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এমন ধাক্কা খেয়েছেন, বিশেষ করে ট্যারিফে। একটা নতুন করে তাকে, যে চীনকে শত্রু বলে বিগত 5-7 বছর ধরে বলে আসছিলেন, তাদের সাথে হলায় গলায় হঠাৎ করে বন্ধুত্ব করতে হয়েছে। এবং গতকাল নতুন করে মার্কিন প্রশাসন চাপ বাড়িয়ে বলেছে আমাদের দেশ থেকে ভুট্টা কিনতে হবে, যেটা কোনোভাবেই নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব নয়। কারণ তাহলে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি, সেখানে যেখানে ভুট্টার চাষ হয়, মকাইয়ের চাষ হয়, কৃষকরা অসন্তুষ্ট হবে। আর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি ভুট্টা না কেনা হয় তাহলে আরও বিভিন্ন ব্যাপারে ট্যারিফ বাড়ানো হবে বা পারস্পরিক বৈদেশিক বাণিজ্যে তার সরাসরি প্রভাব পড়বে। সুতরাং একটা অসম্ভব চাপের মধ্যে নরেন্দ্র মোদী আছেন। দ্বিতীয় চাপ, তার শিরায় যে সিঁদুর খেলা করছিল, সেই সিঁদুর আপাতত তুলে রেখে তাকে পাকিস্তানের প্লেয়ারদের সাথে ভারতের ক্রিকেট খেলতে হয়েছে। কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর একেবারে নিজের লোক, একমাত্র বিশ্বাসযোগ্য লোক অমিত শাহ, তার সন্তান জয় শাহ, তিনি আইসিসির চেয়ারম্যান এবং তিনি ক্রিকেট ব্যবসাটা বোঝেন, আমরা দেখেছি। এবং তিনি কিভাবে শারজার গ্রাউন্ডে পাকিস্তানের লোকেদের সাথে ক্রিকেট এনজয় করেন, সহায়তা প্রীতির সাথে করেন, সে দৃশ্য আমরা দেখেছি। সুতরাং কোনোভাবেই পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবো বলা যায়নি। রিপাবলিক টিভির অ্যাঙ্কাররা হাতের একেবারে হাত গুটিয়ে যতই চিৎকার চেঁচামেচি করুক, দেশের মানুষ কিন্তু নরেন্দ্র মোদীদের এই ভীরুতা দেখে চিচি করছে। তাহলে সামগ্রিকভাবে তিনি বৈদেশিক সম্পর্কে যে পরিস্থিতি, তার বিশ্বগুরু ভাবমূর্তি যথেষ্ট ধাক্কা খেয়েছে, চাপে আছে ৭৫ বছরের ঠিক প্রাক মুহূর্তে। আরও 2-3টে ধাক্কা এমনভাবে পড়েছে এই মুহূর্তে। তার প্রথম ধাক্কাটি হচ্ছে সুপ্রিম কোর্ট।
গতকাল সুপ্রিম কোর্টের দুটো নির্দেশ যেটা অবশ্যই উল্লেখ করতে হবে। 1 নম্বর নির্দেশ হচ্ছে ওয়াকফ যে আইন কেন্দ্রীয় সরকার করেছিল, প্রধান বিচারপতি গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিয়ার কোর্টে আদালতে সেই আইনটা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। ওয়াকফ আইন রাষ্ট্রপতি সই করে দেওয়ার পর বিল তো আইনে রূপান্তরিত হয়েছে স্বাভাবিকভাবেই, গত 1-1.5 মাস হলো। কিন্তু 3R, 3C এবং 14 এই 3 ধারা যেভাবে চ্যালেঞ্জ হয়েছে, তাতে প্রধান ধাক্কাটি হয়েছে যে জেলা শাসকরা 3C/4 যে ধারায় জেলা শাসকদের হাতে নির্ধারণ করার ক্ষমতা ছিল ওয়াকফ সম্পত্তি, সেইটাতে সরাসরি বলা হয়েছে তারা আর এটা পারবেন না। এটা কেন করা হয়েছিল? কারণ এই ডিএম যারা জেলা শাসক হবে বিভিন্ন বিজেপি রুল স্টেটে, উত্তরপ্রদেশে, হরিয়ানায়, রাজস্থানে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে বা ছত্তিশগড়ে, যারা একেবারে সরকারি তল্পি বাহক, তারা যদি মনে করতো কিছু হবে ওয়াকফ সম্পত্তি, তবে তাতে হ্যাঁ না শিলমোহর পড়তো। এটাতে হচ্ছে না, বিবাদটা যেতে হবে ট্রাইব্যুনালে, যেটা যারা মামলাকারীরা বলেছিলেন সেটাই তারা জয়ী হয়েছে। দ্বিতীয়, সরকার বলেছিল 5 বছর ইসলাম ধর্ম পালন করার পরে তারপর তিনি কোনো ওয়াকফ সম্পত্তি ঘোষণা করতে পারবেন, এইটাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সরকার যেটা ভেবেছিল যে 5 বছর ইসলাম ধর্ম পালন করার পরে তারা করবেন, অর্থাৎ কোনো কনভার্সন হলে বা কোনো হিন্দু প্রপার্টি ওয়াকফ করা যায়, সেটা যাতে না করতে পারা যায়, সেই ক্ষেত্রেও স্থগিতাদেশ হয়েছে। এটা আর একটা ধাক্কা। 3 নম্বর ধাক্কা হচ্ছে অমুসলিম যাদেরকে ওয়াকফ বোর্ডের মেম্বার করা হচ্ছিল, সেই ক্ষেত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে অমুসলিমদের ইনক্লুড করা বাধ্যতামূলক নয় এবং মাথায় মুসলিম রাখতে হবে একজন বা সংখ্যালঘু বলা হয়েছে। আর বলা হয়েছে অমুসলিমদের সংখ্যা কোনোভাবেই বেশি করা যাবে না, অর্থাৎ 3 থেকে 3 জনের বেশি হবে না। এই 3টি ধারাতেই এমনভাবে ধাক্কা খেয়েছে, যদিও মামলাকারীদের বক্তব্যের মতো ওয়াকফ আইন স্থগিত হয়নি, কিন্তু নিশ্চিতভাবেই বলা চলে যে উদ্দেশ্যে এই ওয়াকফ আইনের পরিবর্তন আনা হয়েছিল, সেই উদ্দেশ্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগীদের ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টের আগে। সেকেন্ড ইস্যু SIR। আপনারা জানেন দেশ জুড়ে এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, ইলেকশন কমিশন ঘোষণা করেছে এবং সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির কোর্টে শুনানি হচ্ছে। পরবর্তী শুনানি হবে 7ই অক্টোবর। সেই ক্ষেত্রে হিয়ারিংয়ের সময় বারবার যেভাবে ইলেকশন কমিশন হলফনামা দিয়ে প্রায় সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে, এবং আমরা এর আগেও আলোচনা করেছি, চিফ ইলেকশন কমিশনার যিনি জ্ঞানেশ কুমার গুপ্তাজি, তিনি একেবারে অমিত শাহর খাস লোক, নরেন্দ্র মোদীর লোক, এবং তিনি তার সমস্ত চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে যেভাবে সরকারের আরও সুনির্দিষ্ট করে বললে মোদী শাহর পদতলে নিজেকে আত্মসমর্পণ করেছেন, সেটা আর কারোর কাছে গোপন নয়। কিন্তু ইলেকশন কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে বলেছে যে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনে হস্তক্ষেপ করতে পারে না, মামলার হিয়ারিং চলছে, এবং সুপ্রিম কোর্ট বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয়নি। শুধু তাই নয়, গতকাল অর্থাৎ সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যদি কোনো গড়বড় হয় তাহলে গোটা দেশ জুড়ে যে SIR করার সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে বা ইলেকশন কমিশন নিয়েছে, আমরা এই প্রক্রিয়াটাকেই বাতিল করে দেব। এই রকম স্ট্যান্ড যে সুপ্রিম কোর্ট নিতে পারে, বিশেষ করে দেশের বিচার বিভাগের এক অংশ যখন নতমস্তক হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী এবং বিজেপির কাছে, বিশেষ করে দিল্লি হাইকোর্ট যেভাবে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাতে, স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাতে অস্বীকার করেছে, উমর খালিদরা এবং আরও 4-5 জন যেভাবে বিনা বিচারে 5 বছর জেল খাটার পরেও তাদের বেল হচ্ছে না, মামলার প্রপার হিয়ারিংই হচ্ছে না, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই স্ট্যান্ড
অভিনন্দনযোগ্য এবং এখনো বিচার বিভাগের ওপরে মানুষের আস্থা রাখছে। ধাক্কাটা কিন্তু লেগেছে সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তাদের খাস ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার গুপ্তার। কারণ ইলেকশন কমিশন সোমবার দিন আবার পিটিশন করে বলে কোনোভাবেই আধারকে তারা যেন ইনক্লুড না করে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে যদি আধারকে ইনক্লুড করে এটা ঠিক, এটা তো আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়, ভোটার কার্ডও নয়। ভারতের নাগরিকত্ব প্র্যাকটিক্যালি পাসপোর্ট ছাড়া আর কিছুতেই প্রমাণিত নয়। কিন্তু একবার সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দেওয়ার পরেও যেভাবে সোমবার দিন প্লি করেছে, তাতে বিচারপতিরা অত্যন্ত অসন্তুষ্ট। অর্থাৎ 1 নম্বর ধাক্কা নরেন্দ্র মোদীর জন্মদিনের আগে ওয়াকফ আইন, 2 নম্বর ধাক্কা হচ্ছে SIR। এই দুটো ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, কারণ তারাই এই সরকারটাকে চালান, বাকি সবাই চাকর বাকর, তারা অসম্ভব ধাক্কা খেয়েছেন এটা বলা চলে। এইবার আসি পলিটিক্যাল প্রসঙ্গে। আগামী দিন অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে বিহার নভেম্বর মাসে, এরপর পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পন্ডিচেরিতে ইলেকশন আছে। তার মধ্যে একমাত্র আসামে হচ্ছে বিজেপির সরকার আছে, বিজেপির মুখ্যমন্ত্রী আছে হেমন্ত বিশ্ব শর্মা, প্রবল দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে জেলে যাওয়া, নিজেকে আটকাতে বিজেপির কাছে আত্মসমর্পণ করে তার সমস্ত সিবিআই এবং অন্যান্য মামলা হরপ করে দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা নিয়ে আমরা এর আগে একটি এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি, বন্ধুরা দেখে নিতে পারেন হেমন্ত বিশ্ব শর্মার কিভাবে তার সমস্ত কৃতকর্মকে লুক্কায়িত করেছেন। প্রসঙ্গটা ভিন্ন। প্রসঙ্গটা হচ্ছে নরেন্দ্র মোদী মণিপুর, মিজোরামের ক্যাম্পেনের পরে তিনি ক্যাম্পেইন করতে গেছিলেন আসাম, এবং সেখান থেকে ওই একই কথা, অনুপ্রবেশকারীরা, নাম না করে মুসলিম অনুপ্রবেশকারীরা, তারা দেশের সম্পদ ভোগ করছে ইত্যাদি বলেছে। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে অসম্ভব চাপে পড়ে গেছেন। কারণ হচ্ছে অসম জুড়ে মানে যারা ওবিসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবালদের বিভিন্ন দাবি নিয়ে, যে আমাদের ট্রাইবালদের মর্যাদা দিতে হবে, গোটা মানে আসামের যদি 3টে ভাগে আমরা ভাগ করি, আপার আসাম, লোয়ার আসাম এবং কাছাড়, তার মধ্যে লোয়ার আসাম এবং আপার আসাম অর্থাৎ উজানি আসাম এবং লোয়ার আসামে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। আপার আসামে এবং লোয়ার আসামে দুটো জায়গাতেই। লোয়ার আসামে মূলত ধুবড়িতে আপনারা জানেন কোচ রাজবংশী, তাদেরকে শিডিউল কাস্টের মর্যাদা দিতে হবে এবং কামতাপুরি স্টেটের দাবি নিয়ে টর্চ র্যালিতে বেরিয়েছিল হাজার হাজার মানুষ, কয়েক বলছে 50,000, অল কোচবংশী স্টুডেন্ট ইউনিয়নের ডাকে ধুবড়ির গোয়ালগঞ্জে। সেখানে পুলিশ লাঠিচার্জ করে, বহু লোক ইনজিওর্ড হন। শেষ পর্যন্ত সরকার এনকোয়ারি অর্ডার দিয়েছে, সেখানে স্ট্রাইক ডাকা হয়। এই অংশটা অর্থাৎ এই যারা যোগ করেছিল এই আন্দোলনে, তার মধ্যে অন্যরাও ছিল, তারা থাইওয়াম ছিল, তার সাথে মারান্ডাও ছিল। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে যে জায়গায় গিয়েছে, তাতে প্রথম কথা ধুবড়ি গোয়ালপাড়া এলাকায় প্রথম মুসলিমদের জমি ভেঙে দেওয়া হচ্ছিল, হিন্দু মুসলিম বিভাজন করেছিল হেমন্ত বিশ্ব শর্মা ভোটে জেতার জন্য। কিন্তু এখন হিন্দু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এক অংশ বা যারা শিডিউল ট্রাইব হয়নি মর্যাদা পাওয়ার দাবিতে বিপুল আন্দোলনে নেমে গেছে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। সেটা হচ্ছে লোয়ার আসামে। আপার আসামে গতকাল থেকে তিনসুকিয়ায়, মার্গারিটায় সেটা শুরু হয়েছে প্রবল আন্দোলন। সেটা হচ্ছে মোরান অটোনমাস কাউন্সিল তিনসুকিয়ায়, মোরান স্টুডেন্ট ইউনিয়ন কদিন আগে তারা আন্দোলন করেছিল, তাদের সাথে যোগ দিয়েছে থাই আহম, মোটাক্স, কোচ রাজবংশী, এবং তিনসুকিয়ার থেকে তেল, কোল ইত্যাদি রোড ব্লকেজ, ট্রাক, সমস্ত কিছু ইকোনমিক ব্লকেজ শুরু হয়ে গেছে তিনসুকিয়া থেকে। তিনসুকিয়া এমন একটা জেলা আপার আসামের অরুণাচল বর্ডারের, সেখান থেকে যদি নিচের দিকে নামা যায় তাহলে আস্তে আস্তে শিবসাগর, তারপরে জোরহাট, সেই পথ হয়ে মেন আসামে আসে। মার্গারিটা থেকে আপনার কয়লা আসে, তিনসুকিয়ায় ইন্ডিয়ান অয়েল, তিনসুকিয়া ওএনজিসি থেকে তেল ওঠে, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। কারণ এই থাই আহম, মোটাক্স, কোচ রাজবংশী এরা শিডিউল ট্রাইবের দাবি তুলছে। এরা বলছে যে 2014 সাল থেকে বিজেপি সরকার বারবার, মোদী এসে তখনই বলেছিলেন তাদেরকে শিডিউল ট্রাইব ডিক্লেয়ার করা হবে,
এরপর 2016-তে বলা হয়, এরপর 2020-তে 21-এ বলা হয়, 24-এ বলা হয়, কিন্তু বারবার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং মার্গারিটা থেকে যেখানে কোল মাইন, সেইখানে প্রবল আন্দোলন শুরু হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা ট্যাকেল করতে পারছেন না। তিনি বলেছেন যে ধৈর্য ধরুন, আপনারা শান্ত হন, আমরা বিষয়টা দেখব। কিন্তু যারা আন্দোলনকারী তাদের বক্তব্য হচ্ছে আপনার আর কত ধৈর্য ধরা হবে। তারা হেমন্ত বিশ্ব শর্মাকে বিশ্বাস করে না। এর মধ্যে অখিল গগৈদের আসাম জাতীয় পরিষদ, লুরিনজ্যোতিদের, তারা এই আন্দোলনের সমর্থন করে বলেছে হেমন্ত বিশ্ব শর্মাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। অর্থাৎ গোটা আপার আসাম এবং পার্ট অফ লোয়ার আসাম সেখানে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। অন্যদিকে এদেরকে যদি শিডিউল ট্রাইবের দরজা দেওয়া হয়, অর্থাৎ তফসিলি সংরক্ষিত করা হয়, ট্রাইবাল সংরক্ষিত করা হয়, তখন কোকড়াঝড়ের 8টি সম্প্রদায় তারা বলেছে আমরা আন্দোলনে নেমে যাব। অর্থাৎ গোটা আসাম জুড়ে শুধু থাই অহম নাই, থাই অহমরা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার একেবারে কোর ভোট ব্যাংক, এটা বুঝতে হবে। অর্থাৎ বিজেপির কোর ভোট ব্যাংকে আঘাত পড়েছে। কংগ্রেসের খুব বেশি কিছু করার ছিল না। তরুণ গগৈ, গৌরব গগৈ, তরুণ গগৈয়ের পুত্র, তিনি এই বিষয়টাকে তুলছেন ঠিকই, কিন্তু জনতা, পাবলিক, তারা কিন্তু ভয়ঙ্করভাবে বিক্ষোভের মধ্যে পড়ে গেছে, বিক্ষুব্ধ হয়ে গেছে, চতুর্দিকে আগুন জ্বলছে। আমরা এবার যদি বিহারের দিকে তাকাই, অদ্ভুত কথা নীতিশ কুমার কালকে বলেছেন যে নরেন্দ্র মোদীর পাশে সভা থেকে, যে আমি আর এবার দলবদল করব না, সেবার ভুল হয়ে গেছিল। পল্টুরাম নরেন্দ্র মোদীর সভা থেকে বলছি যে ভুল হয়ে গেছিল, কিছু লোকের কথায় দলবদল করেছিলাম। অর্থাৎ নীতিশ কি করবেন করবেন না সেটা ঠিক নেই। শেষ পর্যন্ত 35,000 কোটি টাকার প্রকল্প এখনো বিহারকে বিশেষ প্যাকেজ তো বারবার বলা সত্ত্বেও মোদী এবং নীতিশ কুমার কেউই দেননি, টাকাও আসেনি, যেটা বিরোধীদের ইস্যু হতে পারে। সেই সঙ্গে পাটনা এবং অন্যান্য শহরে ভয়ঙ্করভাবে ছাত্রদের আন্দোলন চলছে, নিয়োগ বন্ধ হচ্ছে। তার সাথে আমরা দেখলাম এক্স মিলিটারি সার্ভিসম্যান যারা সরকারে নিয়োগ হয়েছিল তাদেরকে অনেককে ছাঁটাই করা হয়েছে। তারা সেনা সৈন্যর বাহিনীর পোশাক পরে, সেনার পোশাক পরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। অর্থাৎ তাদেরও বিহারেও শান্তি নেই, বিহারে শান্তি নেই, আসামে শান্তি নেই, এই সঙ্গে সুপ্রিম কোর্টের চাপ। এই পরিস্থিতির মধ্যে আরো একটা বড় ঘটনা ঘটেছে। নরেন্দ্র মোদীর 1 নম্বর লোক, 1 নম্বর ক্রনি ক্যাপিটালিস্ট, যাকে তিনি দেশের প্রায় গোটা 10 এয়ারপোর্ট, পোর্ট, সমস্ত কয়লা খনি একের পর এক তুলে দিচ্ছেন। আমরা অতীতেও এই নিয়ে আলোচনা করেছি। সম্প্রতি গত 1 সপ্তাহের মধ্যে অন্তত 4টি রাজ্যে আবার ক্যাপটিভ মাইন আদানিদের দিয়ে দেওয়া হয়েছে, সুদূর আসাম থেকে শুরু করে মহারাষ্ট্রে। কিন্তু পাবলিক রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে, ইভেন বিজেপির নিজস্ব লোকেরাও। কিরকম? মহারাষ্ট্রের গড়চিরৌলিতে যার আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড, তারা কয়লা খনি দখল পেয়ে গেছে, কারণ মহারাষ্ট্র সরকার তাদের ক্যাপটিভ মাইনের জন্য কয়লা খনি দেখে দিয়েছে। সেইখানে তারা মানুষরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অলরেডি প্রবল বিক্ষোভের মতো পড়েছে এই আদানির লোকেরা, প্রথম যখন তারা পেলোডা নিয়ে গেল মহারাষ্ট্রের গড়চিরৌলিতে। শুধু তাই নয়, শুধু এখানেই বিষয়টা থেমে নেই। শহর এলাকায় মহারাষ্ট্রের কল্যাণের কাছে, মুম্বাই থেকে মাত্র 68 কিলোমিটার দূরে, সাউথ মুম্বাই থেকে ন্যাশনাল রেয়ন কোম্পানির একটা পুরনো কারখানা আদানিরা কিনেছিল। সেখানে সিমেন্ট গ্রাইন্ডিং প্ল্যান্ট বসাচ্ছে। কেন না, ধারাবিতে তারা যে কন্ট্রাক্ট পেয়েছে, ধারাবি বস্তি ভেঙে সেখানে উন্নয়ন করা হবে, সেই ধারাবি বস্তির সিমেন্ট যোগানের জন্য সিমেন্ট গ্রাইন্ডিং ফ্যাক্টরি। এবং তাতে এই এলাকার সমস্ত প্রচণ্ড জনবহুল এলাকা, প্রচণ্ড পলিউশন হবে। দলমত নির্বিশেষে মানুষরা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং ওই এলাকাটা বিজেপির স্থানীয় নেতা সুভাষ পাতিল, তিনি সরাসরি দেবেন্দ্র ফডনবিসকে চিঠি লিখেছেন। তারা বলছেন এটা মানুষের বিষয়,
এই রকম একটা জনবহুল এলাকায় কখনো আদানি ফ্যাক্টরি করতে পারে না। প্রয়োজনে তারা অলরেডি তারা মহারাষ্ট্র পলিউশন কন্ট্রোল বোর্ডকে চিঠি দিয়েছে, প্রয়োজনে তারা আদালতে যাবে। অর্থাৎ মহারাষ্ট্র যেখানে বারবার দল ভেঙে, শিবসেনা ভেঙে, এনসিপি ভেঙে ক্ষমতা দখল করেছে মোদি শাহ দল এবং মোদি শাহর একেবারে বশংবদ দেবেন্দ্র ফডনবিস, সেইখানে পর্যন্ত মানুষ আদানির বিভিন্ন প্ল্যান্ট, একবার এক জায়গায় কয়লা খনি আর এক জায়গায় সিমেন্টের প্ল্যান্টের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে, যেটা একেবারেই সুখকর খবর মোদির পক্ষে নয়। অর্থাৎ বিদেশ নীতি, সুপ্রিম কোর্ট, বিহার, তার সাথে আসাম, এই দিকে তো চাপ রয়েইছে, সেই সঙ্গে আদানি গোষ্ঠীর ওপরে মহারাষ্ট্রের মতো জায়গায় চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা হয়েছে, মোদি যে এলেন, থাকলেন, আমাদের ফোর্ট উইলিয়ামে গিয়ে অনুষ্ঠান করলেন, কোনো বিজেপি নেতার সাথে তিনি রাজভবনে দেখা করেন। অতীতে কিন্তু করতেন, অতীতেও কি সরকারি প্রোগ্রামে আসতেন না, এসেছিলেন, এবং কোনো বিজেপি নেতার সাথে দেখা করেননি। কেন? তার নানা যুক্তি দেওয়া হচ্ছে যে বিজেপি নেতাদের সরকারি প্রোগ্রাম ছিল না, উনি সরকারি প্রোগ্রামে এসেছিলেন, কোনো পার্টির প্রোগ্রাম ছিল না, তার জন্যে দেখা করেননি, এবং এয়ারপোর্টে পর্যন্ত সেভাবে মোলাকাত হয়নি। তাহলে কি পশ্চিমবঙ্গ জিততে পারবে না? এটা মোদি তার 75 বছর জন্মদিনের আগে ধরে নিলেন। এ ব্যাপারে আমরা ভবিষ্যতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আপনারা বুঝতে পারলেন 75 বছরের মোদি অসম্ভব একটা পলিটিক্যাল চাপ, অসম্ভব একটা আনরেস্টের জায়গায় রয়েছেন, এবং তার কাঁধে পুরো বিহার ইলেকশন, তার কাঁধে আসামের এই ইলেকশন, এই দুটো তাকে জেতাতেই হবে। যে এনডিএর হাতে থাকা দুটো স্টেটেই কিন্তু একদমই সুবিধাজনক অবস্থায় নেই বিজেপি, এটা খুব স্পষ্ট। সেই সঙ্গে রয়েছে সুপ্রিম কোর্টের খাঁড়া ঝুলছে একেবারে কাঁধের কাছে। আজকে আলোচনা এখানেই, এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো বৃহস্পতিবারে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।